হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা পোস্ট মডিফায়ারের আজ দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমে মডিফায়ার কি সেটা একটু বলে দিই। মডিফায়ার এটাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি মডিফায়ার, যে মডিফায়ার গুলো নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করে। আরেকটা হচ্ছে দ্বিতীয়ত পোস্ট মডিফায়ার, যেটা নাউনের পর বসে নাউনের গুণাগুণ প্রকাশ করা। এই মডিফায়ার গুলো মডিফাইস নাউন, অর্থাৎ মডিফায়ারের কাজই হচ্ছে নাউনের গুণাগুণ প্রকাশ করা। তো আজ আমরা পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে মডিফায়ার গুলো নাউনের পরে বসে। তো ইতিমধ্যেই আমরা প্রথম পর্ব শেষ করেছি, আজ আমাদের দ্বিতীয় পর্ব। তো পোস্ট মডিফায়ার হিসাবে আমরা কি কি পেতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজেস, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যেগুলোকে আমরা ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ বলি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এছাড়াও রয়েছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ। তো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ এটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এখানে লিখে দিয়েছি। ইট মডিফাইজ এ নাউন অর এ প্রোনাউন বাই রিনেমিং। এই অ্যাপোজিটিভ গুলো নাউন বা প্রোনাউনেরই আরেকটি নাম হিসাবে তার পর বসে এবং তার সম্পর্কে একটু নতুন তথ্য দেয়। তো এবার আমরা 4 নম্বর থেকে শুরু করছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এর পূর্বে আমরা প্রথম পর্বে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে আলোচনা করেছি এবং পোস্ট মডিফায়ার হিসাবে সেগুলো কিভাবে বাক্যে ব্যবহার হয় সেগুলো দেখেছি। তো আজ আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ থেকে শুরু করছি। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ভার্বের যে থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তো তখন সেগুলো কিন্তু মডিফায়ার হয়ে যায়। তো শুধু ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সাধারণত সেগুলো নাউনের পূর্বে বসে এবং প্রি মডিফায়ার হিসাবে কাজ করে, কিন্তু যখন সেগুলো পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করবে তখন কিন্তু শুধু ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকে না, তার সাথে অন্যান্য শব্দ জুড়ে একটা ফ্রেজ তৈরি করে। সেই জন্য এখানে লিখেছি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য রুম পেইন্টেড রিসেন্টলি লুকস নাইস। সদ্য রং করা ঘরটি দারুণ দেখায় বা দেখতে দারুণ। এখানে পেইন্টেড রিসেন্টলি সদ্য রং করা, সদ্য রং করা এটা কার সম্পর্কে বলছে? এই রুম সম্পর্কে বলছে। এই রুমটা হচ্ছে নাউন এবং এই নাউন সম্পর্কে এই অংশটুকু নতুন তথ্য দিচ্ছে। অতএব পেইন্টেড রিসেন্টলি এটা আমাদের একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, একটা মডিফায়ারের মতন কাজ করছে এবং যেহেতু এটা রুমের পর বসেছে তাই এটা পোস্ট মডিফায়ার। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে আমরা বলতে পারি দ্য রুম which is painted recently looks nice. which is painted recently যেটাকে সদ্য রং করা। এবার which is পার্টটুকু আমরা বাদ দিলাম, একটা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয়েছে, অর্থাৎ এখানে which is বাদ দিয়ে এই অংশটুকুকে বসিয়ে দেওয়া হয়েছে। তো প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করলে আমরা কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফ্রেজগুলোকে পাই। আরেকবার বলে দিই, প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করলে বা ছোট করলে আমরা এই পাস্ট পার্টিসিপল ফ্রেজগুলো পাই। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখছি, দ্য ম্যান অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ইজ এ থিফ। পুলিশের দ্বারা অ্যারেস্ট হওয়া মানুষটি একজন চোর। এখানে দেখো অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, পুলিশের দ্বারা গ্রেফতার হওয়া বা পুলিশের দ্বারা অ্যারেস্ট হওয়া। কে অ্যারেস্ট হয়েছে? মানুষটি। এই মানুষটি সম্পর্কে অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, এই মানুষটিকে গ্রেফতার করেছে পুলিশ, অর্থাৎ এই অংশটুকু তোমার এই মানুষটি সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। অতএব এই অংশটুকু হয়ে গেল তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজ কেন? শুধু অ্যারেস্টেড নেই, অ্যারেস্টেডের সাথে এখানে বাই দা পুলিশ এতটুকু রয়েছে। আমি যদি এই অংশটুকুকে বাদ দিই তবুও কিন্তু তোমার সেন্টেন্সটা কারেক্ট থাকবে। দ্য ম্যান ইজ এ থিফ, মানুষটি একজন চোর। দ্য ম্যান অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ইজ এ থিফ, অর্থাৎ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ এটা হলো তোমার পোস্ট মডিফায়ার। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলে আসছি, ইউজ দ্য পেন বট নিউলি। ইউজ দ্য পেন বট নিউলি, শুধু বলতে পারি ইউজ দ্য পেন, কলমটাকে ব্যবহার করো। সদ্য কেনা বা নতুন কেনা, ইউজ দ্য পেন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ বা উপদেশ দেওয়া হচ্ছে, কলমটাকে ব্যবহার করো। এর সাথে জুড়ে দিচ্ছি কি? নতুন কেনা। বট নিউলি, বাই এর থার্ড ফর্ম হচ্ছে বট, নিউলি মানে নতুন বা সদ্য। সদ্য কেনা কলমটিকে ব্যবহার করো। এখানে এটাও কিন্তু তোমার রিডিউসড প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লজ, which was bought newly যেটা নতুন কেনা হয়েছিল, বা which is bought newly যেটা নতুন কেনা।
তো তোমরা ইউজ দ্য পেন এতটুকু বললেই হতো। এখানে বট নিউলি, এখানে দেখো বট নিউলি, নতুন কেনা কি? পেনটা কেনা হয়েছে নতুন। অতএব এখানে কিন্তু এই নাউন সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, অতএব এটা তোমার মডিফায়ার, এবং যেহেতু এটা নাউনের পর বসেছে তাই পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পর। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য পিকচার ড্রন বাই মাই ব্রাদার উইল বি এক্সিবিটেড। যদি বলতাম দ্য পিকচার উইল বি এক্সিবিটেড, ছবিটি প্রদর্শিত হবে। ছবিটি, আমার ভাইয়ের আঁকা ছবিটি, দেখো ছবি সম্পর্কে একটা নতুন তথ্য পেলাম, আমার ভাইয়ের আঁকা ছবিটি প্রদর্শিত হবে। ড্রন বাই মাই ব্রাদার, আমার ভাইয়ের দ্বারা আঁকা। তো এখানে ড্রন, ড্রর থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কিভাবে ব্যবহার হলো? অ্যাডজেক্টিভ রূপে। কি আঁকা হয়েছে? পিকচারটি। ছবি সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে যে ছবিটি আমার ভাইয়ের দ্বারা আঁকা। তো ভাইয়ের দ্বারা আঁকা ছবিটি প্রদর্শিত হবে। তো এখানটায় আবারও বলে দিই যে এই অংশটুকু এই ছবি সম্পর্কে বলছে, অতএব এটা মডিফায়ার, এবং ছবির পর বসেছে সেই জন্য এটা পোস্ট মডিফায়ার। এবার আসি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বরে রয়েছে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহারকেই কিন্তু ইনফিনিটিভ বলে। আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাই। তো এই ধরনের আর কি। তো এই ইনফিনিটিভ কোনো সময় নাউন, কোনো সময় অ্যাডজেক্টিভ, কোনো সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার। তো আমরা এখন যেটা দেখব, শুধুমাত্র যে ইনফিনিটিভ গুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সেগুলোকে। আই নিড এ বল, আমার একটা বলের প্রয়োজন। টু প্লে, খেলার জন্য, খেলতে। খেলার জন্য আমার একটা বল প্রয়োজন। তো এখানে আমার একটা বল প্রয়োজন, সেই বলটা কি করব, কি কাজের জন্য? খেলার জন্য। তো এখানে টু প্লে, এটা এই বল সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে এটা খেলার কাজে লাগবে। সেই জন্য এখানটায় টু প্লেটা হয়ে গেল ইনফিনিটিভ। এখানে কিন্তু টু প্লে শুধু ইনফিনিটিভই এটা, এবং এটা তোমার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে। I need a ball to play, বা এর মধ্যে বলতে পারি a pen to write. I need a pen to write. আমার লেখার জন্য একটি পেনের প্রয়োজন। পেন সম্পর্কে একটু নতুন তথ্য দিচ্ছে, টু রাইট, সেজন্য এই টু রাইট যেটা, এটা হয়ে গেল তোমার ইনফিনিটিভ। I saw some birds, আমি কিছু পাখি দেখেছিলাম। বাক্যটা এখানে শেষ করতে পারতে, কিন্তু তারপর রয়েছে টু ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠতে। তো পাখিগুলি সম্পর্কে আরো তথ্য পাচ্ছ তো? আমি শুধু পাখি দেখেছিলাম, পাখিগুলোর তখন কি অবস্থায় ছিল? আমি তাদেরকে উড়তে দেখেছিলাম। তো পাখি সম্পর্কে আরো তথ্য তোমরা, তো পাখি সম্পর্কে নতুন তথ্য পাচ্ছ। অতএব, কারণ টু ফ্লাই ইন দ্য স্কাই, টু ফ্লাই এর সাথে আরো শব্দ রয়েছে, অতএব এটা একটা ফ্রেজ। বার্ড সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, অতএব পোস্ট মডিফায়ার। হি চুজ দ্য ড্রেস টু বাই, সে পোশাকটিকে পছন্দ করেছিল। সে পোশাকটিকে কি জন্য পছন্দ করেছিল? কেনার জন্য। অতএব টু বাই এখানে ড্রেস সম্পর্কে আরেকটু নতুন তথ্য দিচ্ছে যে ড্রেসটা তার ছিল না, ড্রেসটা কেনার জন্য সে সেটাকে পছন্দ করেছিল। এখানে ওয়্যার দিচ্ছি যে সে ড্রেসটি পরিধান করার জন্য পছন্দ করেছিল। এখানে দেখো ওয়্যার রয়েছে। যদি বলতাম হি চুজ দ্য ড্রেস টু ওয়্যার, অর্থাৎ পরিধান করার জন্য সে ড্রেসটিকে পছন্দ করেছিল, কেনার জন্য সে পছন্দ করেছিল, পরিধান করার জন্য সে পছন্দ করেছিল। অর্থাৎ এগুলো পোস্ট মডিফায়ার হিসাবে তোমরা ইনফিনিটিভের ব্যবহার পেলে, এবং ইনফিনিটিভের সাথে যদি অন্য কোনো শব্দ থাকে, যেমন টু ফ্লাই ইন দ্য স্কাই, সেটা হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। 6.6 এ আসছে। 6 এ আমরা পাবো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ। ইতিমধ্যেই এর সম্পর্কে একটু ডিটেইলে বলেছি। এটা নাউনের পর বসে, কিন্তু নাউনের যা অর্থ এরও সেই একই অর্থ, জাস্ট অন্য আরেকটা নাম। নাউন বস্তুটার নাম, তার অন্যভাবে তার পরিচয় আরো একবার দিচ্ছে, এবং অন্যভাবে তার পরিচয় দিতে গিয়ে তার সম্পর্কে একটি ইনফরমেশনও দিয়ে দিচ্ছে। মাই ফ্রেন্ড তখন ইজ এ ফুটবল প্লেয়ার। মাই ফ্রেন্ড তখন ইজ এ ফুটবল প্লেয়ার। এখানে খেয়াল করে দেখো, মাই ফ্রেন্ড যে ব্যক্তি, তখন সে একই ব্যক্তি। অর্থাৎ এখানে প্রথম যে নাউনটা রয়েছে ফ্রেন্ড আর তখন, এই দুজনের শুধু নামেরই পার্থক্য, দুটো কিন্তু একই লোককে বলা হচ্ছে, একই ব্যক্তিকে বলা হচ্ছে। মাই ফ্রেন্ড তখন ইজ এ ফুটবল প্লেয়ার। আমি যদি এখানে তখনটাকে বাদও দিয়ে দিই, মাই ফ্রেন্ড ইজ এ ফুটবল প্লেয়ার, তবেও কিন্তু সেন্টেন্সটা ঠিকই আছে। এখানে এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, আমার বন্ধুর নামটা একটা করে দেওয়া হলো। মাই ফ্রেন্ড তখন ইজ এ ফুটবল প্লেয়ার। নেক্সট এক্সাম্পল, দ্য তাজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। দ্য তাজ, তাজ বলতে আমি তাজমহলকে বুঝিয়েছি। দ্য তাজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, 7 আশ্চর্যের মধ্যে একটি। এখানে তাজ বলতে যা বোঝাচ্ছে, 7 আশ্চর্যের মধ্যে একটি বলতে কিন্তু এই তাজকেই বোঝানো হচ্ছে। ইজ ইন ইন্ডিয়া,
সেটা ভারতে। দ্য তাজ ইজ ইন ইন্ডিয়া, তাজমহল ভারতে বা তাজমহল ভারতে অবস্থিত। তাজ সম্পর্কে আরেকটা নতুন তথ্য দিচ্ছে যে এটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, অতএব ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স, এটা হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এটা কিন্তু তোমার হয়ে গেল ফ্রেজ। এর আগেটা এটা ছিল অ্যাপোজিটিভ, এবং এখানে চলে আসবে এটা অ্যাপোজিটিভ ফ্রেজ। তো অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ ফ্রেজের মধ্যে পার্থক্য তোমরা জেনে গেলে, কারণ এখানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড রয়েছে। এবার 3 নাম্বার, রহিম দ্য ফার্স্ট বয় ক্যান অনলি সলভ দ্য সাম। রহিম যে বালক, দ্য ফার্স্ট বয় একই বালক, ক্যান অনলি সলভ দ্য সাম, শুধুমাত্র রহিমই এই অঙ্কটার সমাধান করতে পারে। রহিম দ্য ফার্স্ট বয়, এখানে খেয়াল করে দেখো রহিম যে বালক, এখানে রহিম যে বালক, দ্য ফার্স্ট বয় সেই একই বালক, ক্যান অনলি সলভ দ্য সাম, সেই একমাত্র পারে এই অঙ্কটা সমাধান করতে বা অঙ্কটা করতে। তো আমাদের যেটা লক্ষণীয়, রহিম যে বালক আর দ্য ফার্স্ট বয় একই বালক, এটারই আরেকটা নাম হিসেবে এখানে ব্যবহার হলো, এবং এই যে ফার্স্ট বয় এটা রহিম সম্পর্কে নতুন তথ্য দিল, এবং এটা যেহেতু এই নাউনের পর ব্যবহার হয়েছে, অতএব এটা তোমার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা দেখলাম অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ। হ্যাঁ, এখানটা ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স, এটা তোমার ছিল ফ্রেজ। দ্য ফার্স্ট বয় এটাও তোমার কিন্তু একটা ফ্রেজ হয়ে গেল, কারণ এখানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড রয়েছে, একের বেশি শব্দ রয়েছে। তো আজকের আলোচনায় তোমরা তিনটি গুরুত্বপূর্ণ পোস্ট মডিফায়ারের পয়েন্ট জানতে পারবে, যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে ব্যবহার করতে হয় পোস্ট মডিফায়ারে, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ পোস্ট মডিফায়ারে কিভাবে ব্যবহার হয়, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ পোস্ট মডিফায়ারে কিভাবে ব্যবহার হয়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।